মঙ্গলবারের বিতর্কে কামালা হ্যারিসকে ব্যক্তিগত আক্রমণ না করে ডোনাল্ড ট্রাম্পের উচিত তার অর্থনৈতিক পরিকল্পনা সম্পর্কে কথা বলা, এমনটাই মনে করছেন নর্থ ডেকোটার রিপাবলিকান গভর্নর ডাগ বারগাম। রবিবার MSNBCর এক অনুষ্ঠানে তিনি বলেন, জয়ী হতে হলে ট্রাম্পকে তার নীতি ও পরিকল্পনা অনুযায়ী আগাতে হবে। কামালা হ্যারিসকে রিপাবলিকান ডিক চেনি ও লিজ চেনির সমর্থন দেওয়াকে অদ্ভুত ঘটনার মৌসুম বলেও মন্তব্য করেছেন বারগাম। এদিকে এই দুই রিপাবলিকানের সমর্থন ট্রাম্পের জয় পরাজয় নির্ধারণে প্রভাব ফেলবে না বলে মনে করছেন আরকানসার রিপাবলিকান সেনেটর টম কটন। রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সব নির্বাচনী প্রচারণায় কামালা হ্যারিসকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে যাচ্ছেন। আসন্ন বিতর্ক মঞ্চে ভোটাররা ট্রাম্পের এসব মন্তব্য নয়, বরং অর্থনীতি নিয়ে তার যেসব পরিকল্পনা রয়েছে সে সম্পর্কে জানতে আগ্রহী, এমনটাই বলেছেন নর্থ ডেকোটার রিপাবলিকান গভর্নর ডাগ বারগাম। তিনি বলেন, সব দলের ভোটারদের কাছেই অর্থনীতি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, তাই ট্রাম্পকেও এ বিষয়ে মনোযোগী হতে হবে, কারণ ট্রাম্পই একমাত্র প্রেসিডেন্ট প্রার্থী যিনি মূল্যস্ফীতি কমানো, ব্যক্তিগত কর কমানো, সোশ্যাল সিকিউরিটি এবং ট্যাক্সের উপর থেকে কর প্রত্যাহার সহ বেশ কিছু অর্থনৈতিক পরিকল্পনা নিয়েছেন, আর এই বিষয়গুলো নির্বাচনে জয়ী হতে প্রধান সহায়ক হিসেবে কাজ করবে। ট্রাম্প কামালা হ্যারিসকে ব্যক্তিগত আক্রমণ করে কোনো মন্তব্য করতে পারেন কিনা এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি গভর্নর। তবে তিনি বলেছেন, জয়ী হতে হলে ট্রাম্পের উচিত তার নীতি ও পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাওয়া, যা হতে পারে সীমান্ত সংকট, গাজা ইসরায়েল পরিস্থিতি সহ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিষয়। কামালা হ্যারিসকে সমর্থন জানিয়েছেন সাবেক রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি ও তার মেয়ে সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান লিজ চেনি। এ বিষয়ে গভর্নর বারগাম বলেন, জঘন্য পররাষ্ট্রনীতির কারণে গণহত্যা ও যুদ্ধাপরাধের জন্য কয়েক দশক ধরে ডিক চেনিকে ডার্থ চেনি বলে সম্বোধন করতেন ডেমোক্রেটরা, কিন্তু এখন কামালাকে সমর্থন করায় রাতারাতি ডিক সম্পর্কে নিজেদের অবস্থান পরিবর্তন করেছেন তারা। মোট কথা, এখন এ ধরনের অদ্ভুত ঘটনারই মৌসুম চলছে। এদিকে একই বিষয়ে আরকানসার রিপাবলিকান সেনেটর টম কটন বলেছেন, ডিক চেনি ডেমোক্রেট প্রার্থীকে সমর্থন দিয়েছেন আর কেনেডি রিপাবলিকান প্রার্থীকে। এ ধরনের সমর্থন প্রার্থীদের জয় পরাজয় নির্ধারণে খুব একটা প্রভাব ফেলবে না, বরং প্রভাব ফেলবে প্রার্থীদের অতীত কর্মকাণ্ডের রেকর্ড। টম কটন বলেন, হোয়াইট হাউসের জন্য এবারের নির্বাচন খুবই স্বাভাবিক, কারণ গত 100 বছরের মধ্যে এবার এমন একজন ব্যক্তি প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচন করছেন যিনি এদেশের অর্থনীতিকে স্থিতিশীল রেখেছিলেন। শুধু তাই নয়, তার শাসনামলে সারা বিশ্বে শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল। কিন্তু কামালা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট হিসেবে উচ্চ মূল্যস্ফীতি, পণ্যমূল্য ও সীমান্ত সংকট উপহার দিয়েছেন জনগণকে। ভারতের পশ্চিমবঙ্গে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে নিউ ইয়র্কে বিক্ষোভ সমাবেশ হয়েছে। রবিবার বিকেলে ম্যানহাটনের টাইমস স্কোয়ারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বিশ্বের 30টি দেশের 150টি শহরে এমন বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থী সহ সচেতন নাগরিকেরা বিক্ষোভে অংশ নিয়ে ওই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছেন। উই ওয়ান্ট জাস্টিস, ইকুয়াল রাইট, ইকুয়াল সেফটি সহ বিভিন্ন পোস্টার, ব্যানার, প্লেকার্ড ও ভারতের পতাকা হাতে বিক্ষোভকারীরা জড়ো হন টাইমস স্কোয়ারে। এই বিক্ষোভে নানা বয়সী নারী পুরুষের পাশাপাশি শিশুরাও অংশ নেয়। বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের ঘটনায় দেশটিতে থাকা তাদের পরিবার ও স্বজনদের নিয়ে উদ্বিগ্ন তারা। আমার নিজের বোন ডক্টর হচ্ছে, শি ইজ গোয়িং টু ডু আ মাস্টার্স, এন্ড আমি অনেক কনসার্ন আছি whether she is secure in a workplace। আমার বোন হতে পারতো, আমার মা হতে পারতো, আমার ভাই, আমার মানে দিদি হতে পারতো। পানিশমেন্ট হওয়াটা প্রচন্ড জরুরি এবং এক্সেম্পলারি পানিশমেন্ট হওয়াটা জরুরি। মা বাবার একমাত্র সন্তান মৌমিতা দেবনাথ MBBS শেষে আরজিকর মেডিকেল কলেজে পোস্ট গ্রাজুয়েট করছিলেন। ট্রেনি চিকিৎসক হিসেবে হাসপাতালে দায়িত্ব পালন করছিলেন তিনি। সেখানে ধর্ষণের পর হত্যার শিকার হন। এমন ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে সামিল হন নিউ ইয়র্কে বসবাসরত চিকিৎসকরাও। পেশেন্ট পার্টি, ডক্টরস, নার্সেস সবকিছুর মাঝখানে ইট ইজ অ্যান অর্কেস্ট্রেটেড ক্রাইম which has really touched the core of the medical community। মনে হয় যে অন্যান্য শাস্তি হচ্ছে না বলে এটা এনকারেজড হচ্ছে। আমি আধার আকাশ দেখি কালো ছায়ায় ভরা। মৌমিতা হত্যাকাণ্ডের প্রতিবাদে কলকাতা থেকে বিক্ষোভ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। গ্লোবাল প্রোটেস্টের ব্যানারে 8 সেপ্টেম্বর একযোগে বিশ্বের 150টি শহরের স্থানীয় সময় বিকেল 5টায় প্রতিবাদ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এই ধারাবাহিকতায় নিউ ইয়র্কের ম্যানহাটনও জড়ো হন আন্দোলনকারীরা। আমাদের মশাল ধরতে হবে, এই মশাল হচ্ছে আমাদের জাগরণের বিষয়। আমাদের মেরুদণ্ড সোজা করতে হবে, এটা ন্যায়নীতির বিচার। এখানে চুপ করে থাকা চলবে না, আমাদের সবাইকে বলতে হবে যে কেন আমরা এসেছি।
এটা একটা জনরোষ থেকে হচ্ছে আমাদের জনবিপ্লব। বিক্ষোভকারীরা বলেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দৃষ্টান্তমূলক বিচার জরুরি। মা কাঁদছে যে মেয়েটা আর কোনোদিন সে আমাকে মা বলে ডাকবে না, তখন বুকটা ফাটছে। আওয়াজটা তুলছি যে যাতে ওয়ার্ক প্লেসে এরকম জিনিস না হয়। এই মর্মান্তিক দুর্ঘটনা, কিন্তু এখনো অবধি কোনো জাস্টিস হচ্ছে না। এটা আমাদের ভীষণভাবে মনে হচ্ছে যে জাস্টিসটা ভীষণ দরকার। গত 9ই আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালের ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হন মৌমিতা দেবনাথ। কেন্টাকির একটি মহাসড়কে বন্দুক হামলায় অন্তত 5 জন আহত হয়েছে। শনিবার বিকেলে টার্স্টেট 75-এ এই ঘটনা ঘটে। পুলিশ জানায় পথচারীদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালিয়ে পালিয়ে যায় অস্ত্রধারী। তার বন্দুক এবং গাড়ি জব্দ করা গেলেও হামলাকারীকে এখনও ধরা যায়নি। কেন্টাকির লরেল কাউন্টির ইন্টারস্টেট 75-এর কাছে শনিবার 5 জনকে গুলি করে আহত করে এক অস্ত্রধারী। পলাতককে ধরতে দিনভর এভাবেই তল্লাশি অভিযান পরিচালনা করে পুলিশ ও গোয়েন্দারা। সন্দেহভাজন 32 বছর বয়সী জোসেফ কাউজ বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে। ইতোমধ্যে তার ছবিও প্রকাশ করেছে লরেল কাউন্টি শেরিফস অফিস। পুলিশ জানায় ঘটনাস্থলের আশপাশ থেকে তার পার্ক করে রাখা গাড়ি এবং একটি এয়ার রাইফেল উদ্ধার করা হয়েছে। ঘটনার সময় ওই এলাকা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় গুলির আওয়াজ পান ক্রিস্টিনা ডোনারা। বন্দুক হামলায় তার গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান এই প্রত্যক্ষদর্শী। জোসেফকে শীঘ্রই গ্রেফতার করা হবে বলে আশা প্রকাশ করেছেন তদন্তকারী কর্মকর্তারা। আহতদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। তবে এই হামলায় আর কেউ আহত হয়নি বলে নিশ্চিত করেছে পুলিশ। এদিকে ক্যালিফোর্নিয়ার ইস্ট ওকল্যান্ড এলাকায় শনিবার রাতে ঘণ্টাব্যাপী ফাঁকা গুলি ছুড়ে এবং লেজার লাইট দিয়ে বাসিন্দাদের মনে আতঙ্ক তৈরি করেছে একদল বিশৃঙ্খলাকারী। এক বাসিন্দা জানান এত কিছুর মাঝেও ঘটনাস্থলের আশপাশে কোনো পুলিশের দেখা পাননি তিনি। ঘটনাটির পর থেকে আতঙ্কে আছেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা বলছেন এভাবে চলতে থাকলে আগামীতে যে কোনো ধরনের বড় বিপদ ঘটতে পারে। তবে এ ধরনের ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মেয়র শেং ট্যাও এবং পুলিশ চিফ ফ্লয়েড মিচেল। ধীরে ধীরে এই অপরাধগুলো কমিয়ে আনা হবে বলেও বাসিন্দাদের আশ্বস্ত করেন তারা। ক্যালিফোর্নিয়ার স্যান বার্নার্ডিনো কাউন্টিতে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্থানীয়দের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। রবিবার রাত পর্যন্ত দাবানল 20,000 একরের বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে বলে জানান কর্মকর্তারা। বৃহস্পতিবার শুরু হওয়া এই দাবানলের কারণে ঝুঁকিতে রয়েছে অন্তত 36,000 স্থাপনা। রবিবার রাত পর্যন্ত এই দাবানলের একটুও নিয়ন্ত্রণে আনা যায়নি বলে জানিয়েছে ফায়ার ডিপার্টমেন্ট। বৃহস্পতিবার শুরু হওয়া সাদার্ন ক্যালিফোর্নিয়ায় দাবানলটি রবিবার রাত পর্যন্ত বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে বলে জানায় ফায়ার ডিপার্টমেন্ট। দাবানলের তীব্রতায় কয়েক হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্যান বার্নার্ডিনো দাবানলের নামকরণ করা হয়েছে লাইন ফায়ার। বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেসের পূর্বে হাইল্যান্ড শহর থেকে এর সূত্রপাত বলে জানায় ক্যালিফোর্নিয়ার ডিপার্টমেন্ট অফ ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন। স্থানীয় শেরিফ অফিস জানিয়েছে 100 ডিগ্রির ওপর তাপমাত্রার আধিক্য থাকায় এই দাবানল অল্প সময়ে ছড়িয়ে পড়েছে। দাবানল নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের। দাবানলের পাশাপাশি সাদার্ন ক্যালিফোর্নিয়ার বেশ কিছু এলাকায় তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। তাপপ্রবাহের কারণে দাবানল আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। স্যান বার্নার্ডিনো কাউন্টি ও রিভারসাইড কাউন্টির বেশ কিছু এলাকায় সোমবার পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রার সতর্কতা জারি করা হয়েছে। রবিবার রাত পর্যন্ত দাবানল নিয়ন্ত্রণে আনা যায়নি বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়ার ফায়ার ডিপার্টমেন্ট। দাবানল নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে 600 জনের বেশি ফায়ার ফাইটার সহ বিমান বাহিনী। 3 জন ফায়ার ফাইটার আহত হওয়ার খবর পাওয়া গেছে। দাবানলের কারণে হুমকিতে রয়েছে কয়েক হাজার স্থাপনা। স্বাস্থ্য বীমা কোম্পানিগুলো যেন শারীরিক স্বাস্থ্যসেবার মতো মানসিক স্বাস্থ্যসেবার সমস্ত খরচ বহন করে সে বিষয়ে নিশ্চিত করতে একটি বিধিমালা চূড়ান্ত করার ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন। 2008 সালের মেন্টাল হেলথ প্যারিটি অ্যান্ড অ্যাডিকশন ইকুইটি অ্যাক্ট আরও জোরদার করতে সোমবার এই ঘোষণা দেওয়া হয়। এই বিধিমালা চূড়ান্ত করার মাধ্যমে বেসরকারি স্বাস্থ্য বীমাধারী 175 মিলিয়ন আমেরিকান নাগরিকের জন্য মানসিক স্বাস্থ্যসেবা সহজলভ্য হবে।
অন্যান্য স্বাস্থ্যসেবার মতো মানসিক স্বাস্থ্যসেবায়ও বীমা সুবিধা পাওয়ার বিষয় 2008 সালের মেন্টাল হেলথ প্যারিটি অ্যান্ড এডিকশন ইকুইটি অ্যাক্টে উল্লেখ থাকলেও স্বাস্থ্য বীমাধারী অনেকেই এই সুবিধা থেকে বঞ্চিত। এক গবেষণা অনুযায়ী 2020 সালে মানসিকভাবে অসুস্থ প্রাপ্তবয়স্কদের অর্ধেকেরও কম এই সেবা নিতে পেরেছে। একই সঙ্গে অন্তত 70% শিশু এই সেবা গ্রহণ করতে পারেনি। বীমা কোম্পানিগুলোর খরচ বহন না করাকে এর পেছনে অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছে। প্রশাসন জানিয়েছে নতুন বিধিমালা বীমাকারীদেরকে নতুন পদক্ষেপ নিতে বাধ্য করবে, যেন বীমা প্রতিষ্ঠানগুলো নিশ্চিত করতে পারে যে মানসিক স্বাস্থ্যসেবার কভারেজ অন্যান্য স্বাস্থ্যসেবার মতোই হচ্ছে। প্রশাসনের নতুন বিধিমালায় অবশ্য কোনো প্রয়োগকারী ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়নি। বাইডেন প্রশাসনের এক কর্মকর্তাকে বিদ্যমান ও নতুন নিয়ম মেনে চলার জন্য যে পদক্ষেপগুলি নেওয়া হবে সে সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, স্বাস্থ্য বীমাকারীরা প্রতিযোগিতায় টিকে থাকার জন্য স্বাস্থ্য সুবিধা প্রদান করবে। 1996 সালে কংগ্রেস প্রথম মেন্টাল হেলথ প্যারিটি অ্যাক্ট পাশ করে। 2020 সালে তা আবার হালনাগাদ করা হয়। বাইডেন প্রশাসনের কর্মকর্তারা বলেন, বেশ কিছু বীমা প্রতিষ্ঠান এখনও এই আইন মানতে ব্যর্থ হচ্ছে। নতুন বিধিমালার বেশিরভাগ 2026 সাল থেকে কার্যকর হবে বলে জানা গেছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।